হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের যে সাবজেক্টের উপরে আলোচনা করব, আগে দুটো পার্ট তোমরা ভিডিও অবশ্যই দেখেছো। থ্রেডস অ্যান্ড থ্রেড কাটিংয়ের পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। আজকে পার্ট 3 পর্বেতে যেগুলো শিখবে সেটা হচ্ছে যে থ্রেড কাটতে গেলে যে গিয়ার ট্রেন, সেই গিয়ার ট্রেন কীভাবে করা হয়, এর ক্যালকুলেশন কীভাবে করা হয়, বা থ্রেড কাটার সময় থ্রেডটা ক্যাচ করবো, অর্থাৎ যে পজিশন থেকে থ্রেডটা স্টার্ট হয় সেখান থেকে পুনরায় শুরু করব কিভাবে। তাহলে আমরা মেন প্রসঙ্গে আসি। দেখো, এখানে আজকে শিখবো সিম্পল অ্যান্ড কম্পাউন্ড গিয়ার ট্রেনস, কাটিং মেট্রিক থ্রেডস অন ব্রিটিশ লেন্থ অ্যান্ড ভাইস ভার্সা, মেথড ফর ক্যাচিং অফ থ্রেডস। চেঞ্জ গিয়ার ট্রেনস, এই চেঞ্জ গিয়ার ট্রেনসটা কি জিনিস আগে দেখো। ইট ইজ এ ট্রেন অফ গিয়ার সার্ভিং দ্য পারপাস অফ কানেক্টিং দ্য ফিক্সড স্টার্ট গিয়ার টু দ্য কুইক চেঞ্জ গিয়ার বক্স। অর্থাৎ ফিক্সড স্টার্ট গিয়ারের সাথে যে আদার গিয়ারসের যে অ্যারেঞ্জমেন্ট করব সেটাই আজকে এখানে শিখবো। The lathe is generally supplied with a set of gears which can be utilized to have a different ratio of motion between the spindle and the lead screw during thread cutting. অর্থাৎ লিড স্ক্রু আর স্টার্ট গিয়ারের মাঝখানেও আরও কিছু গিয়ারের অ্যারেঞ্জমেন্টের দরকার হয়। সেই সমস্ত গিয়ারগুলো যেগুলো আমাদের কোম্পানি অলরেডি লেদের সঙ্গে সাপ্লাই দিয়ে থাকে। The gear which are utilized for this purpose comprises the change gear train. এই যে গিয়ার চেঞ্জ করে লাগানো, এটাকে বলা হয় চেঞ্জ গিয়ার ট্রেন। দি চেঞ্জ গিয়ার ট্রেন কনসিস্ট অফ ড্রাইভার অ্যান্ড ড্রিভেন গিয়ার্স অ্যান্ড আইডল গিয়ার। অর্থাৎ এর মধ্যে কি থাকবে, একটা ড্রাইভার গিয়ার থাকবে, একটা ড্রিভেন গিয়ার থাকবে আর আইডল। যেমন এই ছবিটার থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ একটা মডেল দেখো, এটাকে যদি বলি আমরা ড্রাইভার গিয়ার আর এটাকে যদি বলি ড্রিভেন গিয়ার, এদের দুজনের মধ্যে একটা কানেক্টেড লাল রঙের যে গিয়ারটা আমরা এখানে বা মডেল হিসেবে ব্যবহার করেছি, এইটা হবে এখানে আইডল গিয়ার। Simple gear train. A simple gear train is a change gear train having only one driver and one driven wheel. অর্থাৎ দেখানো হয়েছে এখানে একটা ড্রাইভার হুইল রেড কালার, একটা ড্রিভেন হুইল গ্রিন কালার, আর মাঝখানে এই দুটোকে সংযোগ করার জন্য একটা আইডল গিয়ার ব্যবহার করা হয়েছে। বিটুইন দি ড্রাইভার অ্যান্ড দ্য ড্রিভেন হুইল দেয়ার মে বি অ্যান আইডল গিয়ার হুইচ ডাজ নট এফেক্ট দি গিয়ার রেশিও। এর আইডলার গিয়ারের সাইজের উপরে কোনো কিছু নির্ভর করে না, কারণ ড্রাইভার ড্রিভেন যা আমাদের রেশিওতে যেটা দরকার সেটা যা ব্যবহার করার পরে দুটোকে কানেকশন করার জন্য নীল কালারের গিয়ার যেটা আছে আইডলার গিয়ার, এটা যে কোনো সাইজের ব্যবহার করতে পারে, এতে আমাদের যে রেশিও তাতে কোনো এফেক্ট হয় না। কম্পাউন্ড গিয়ার ট্রেন, sometimes for the required ratio of motion between the spindle and lead screw it is not possible to obtain one driver and one driven wheel. অর্থাৎ কিছু সময় দেখা যায় যে একটা ড্রাইভার আর একটা ড্রিভেন ব্যবহার করলে আমাদের যে রেশিও সেটা পারফেক্ট আসছে না। সেই পারফেক্ট রেশিওটাকে বা আমাদের যে সাপ্লাইড গিয়ার তার সঙ্গে ম্যাচ করাতে গিয়ে আমাদের এটাকে কম্পাউন্ড, অর্থাৎ এখানেতে আরো দুটো গিয়ার ব্যবহার করার কথা এসে যাচ্ছে। দ্য রেশিও স্প্লিট আপ হুইচ রেজাল্টস হ্যাভিং মোর দ্যান ওয়ান ড্রাইভার অ্যান্ড ওয়ান ড্রিভেন হুইল। দেখো এখানেতে রেড কালারের যেটাকে বলা হয়েছিল ওটা ফার্স্ট ড্রাইভার, আর যেটা নীল কালারে দেখো এটা ফার্স্ট ড্রিভেন। অর্থাৎ রেডের সঙ্গে যে ব্লুটা আছে এটার সঙ্গে যোগ হওয়ার ফলে ওরা দুজন একটা ড্রাইভার একজন ড্রিভেন হয়ে গেল। আবার ওই একই সঙ্গে একই আমাদের স্পিন্ডল বা একই স্টাডের উপরে আর একটা গিয়ার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে অরেঞ্জ কালারের, সেটাকে বলছি আমরা সেকেন্ড ড্রাইভার। আর নিচে ওর সাথে কানেকশন করে দেওয়া হয়েছে যে গ্রিন হুইল, সেটাকে বলছি সেকেন্ড ড্রিভেন। অর্থাৎ এই প্রকারে যখন আমরা গিয়ার ট্রেন ব্যবহার করে থাকবো সেটাকে বলবো কম্পাউন্ড গিয়ার ট্রেন। গিয়ার রেশিও ফর কাটিং মেট্রিক থ্রেড অন ব্রিটিশ লেন্থ। এরপর আমরা দেখবো আমাদের যে সমস্ত মেশিন আছে, দেখবে পুরনো যে সমস্ত মেশিন আগেকার দিনের আছে সেগুলো ম্যাক্সিমামই ব্রিটিশ লেদ আছে। অর্থাৎ সেই সময়তে যে সমস্ত ইউনিট ব্যবহার করা হতো সেগুলো সবই ব্রিটিশ ইউনিট ব্যবহার করা হতো। কিন্তু এখন বর্তমানে আমরা যে সমস্ত ম্যাক্সিমাম জিনিস ব্যবহার করে থাকি সব আমাদের মেট্রিক থ্রেড অর্থাৎ মিলিমিটারে হিসাব থাকে বা সেন্টিমিটারে হিসাব থাকে। তো সেইখান থেকে আমরা ওই প্রকারের মেশিন যদি পেয়ে থাকি যে মেট্রিক থ্রেড কাটবো অন ব্রিটিশ লেদ, অর্থাৎ পুরোনো মেশিনটাতে আমাদের যে নতুন প্রকারের যে মিলিমিটার থ্রেড সেটা কিভাবে কাটবো, এর জন্য একটা ফর্মুলা দরকার হয়। ফর্মুলাটা কি? দ্য ফর্মুলা অফ দ্য গিয়ার রেশিও ফর কাটিং মেট্রিক থ্রেড অন মেট্রিক লেদ। অর্থাৎ মেট্রিক থ্রেড যদি মেট্রিক লেদই কাটতাম তাহলে কি ফর্মুলা হতো না, ড্রাইভার বাই ড্রিভেন ইজ ইকুয়াল টু লিড টু বি কাট অন দ্য জব লিড অন লিড স্ক্রু। অর্থাৎ লিড যেটা জবের উপরে কাটবো সেটা ডিভাইডেড বাই লিড অফ লিড স্ক্রু, লিড স্ক্রুতে যে লিডটা আছে। নাও ফর কাটিং মেট্রিক থ্রেড অন ব্রিটিশ লেদ, তাহলে ফর্মুলাটা কি হবে না, একটু চেঞ্জ হবে, কারণ ওটা ছিল মিলিমিটার, এটা হবে ইঞ্চে। দ্য লিড অফ দ্য ওয়ার্ক টু বি কাট ইন mm which will be converted inches by multiplying with the constant 5/1। এই 5/127টা আমরা কোথা থেকে পেলাম? দেখো কিচ্ছু নয়, সিম্পলি তোমরা আগে থেকে জানো, অ্যাজ উই নো 25
0.4 ইকুয়াল টু 1 ইঞ্চ, এটা সবাই জানো তোমরা। তো ওইখান থেকে আমরা যদি বলি 1 mm ইকুয়াল টু কি না ইজ ইকুয়াল টু কি হবে 1/25.4 ইঞ্চ, একদম সিম্পল ব্যাপার। এখান থেকে আমরা যে ডেসিমাল আছে ডেসিমালটাকে তুলে দিলে কি হবে ওপরেতে 10 হয়ে যাবে, নিচে 254, ওখান থেকে সিম্পল রেশিও করলে কি আসবে 5/127, ওটা তাহলে কি দাঁড়ালো না 1 mm ইজ ইকুয়াল টু 5/127 ইঞ্চ। নাও উই ক্যান রাইট ড্রাইভার বাই ড্রিভেন ইজ ইকুয়াল টু লিড টু বি কাট ইন mm আর লিড অফ লিড স্ক্রু লিখে তার সঙ্গে কি করব না যে আমরা 5/127 যে কনস্ট্যান্ট আছে সেটাকে গুণ করে দিলেই তাহলে আমরা ইজিলি এই ফর্মুলাটা কনভার্টেড হয়ে যাবে। তখন কি বলবো গিয়ার রেশিও ফর কাটিং মেট্রিক থ্রেড অন ব্রিটিশ লেথ ইজিলি ব্যবহার করতে পারবো। ড্রাইভার বাই ড্রিভেন ইজ ইকুয়াল টু লিড টু বি কাট ইন mm বাই টিপিআই অফ লিড স্ক্রু ইনটু 5/127। ঠিক উল্টো ভাবে গিয়ার রেশিও ফর কাটিং ব্রিটিশ থ্রেড অন মেট্রিক লেথ, দ্য ফর্মুলা অফ দ্য গিয়ার রেশিও ফর কাটিং ব্রিটিশ থ্রেড অন এ ব্রিটিশ লেথ যদি হতো তাহলে সেই একই জিনিস হতো লিড টু বি কাট অন দ্য জব লিড অফ লিড স্ক্রু, সেই আগে যে ফর্মুলা সেই একই ফর্মুলা। নাও ফর কাটিং ব্রিটিশ থ্রেড অন মেট্রিক লেথ এখানেতে কি করব না দ্য লিড অফ লিড স্ক্রু ইন mm হুইচ উইল বি কনভার্টেড টু ইঞ্চেস, অর্থাৎ এখানে mm টা ইঞ্চেসে কনভার্ট হয়ে যাবে দ্য মাল্টিপ্লাইং উইথ দ্য কনস্ট্যান্ট 5/127। এখানে ঠিক একইভাবে আমাদের বেরিয়ে আসবে 1 mm যেখানে আগের থেকে যা বেরিয়েছিল সেটাই। নাও উই ক্যান রাইট কি আসবে না লিড টু বি কাট ইন ইঞ্চ বাই লিড অফ লিড স্ক্রু ইন mm, শুধু চেঞ্জ হয়ে গেল এখানে লিড স্ক্রুটা ছিল আগে ইঞ্চে, এখানে হয়ে গেল mm এ ইনটু 127/5, জাস্ট ওর উল্টোটা হয়েছে, আগের যে ফর্মুলা ছিল তার ঠিক উল্টো ফর্মুলা। ড্রাইভার বাই ড্রিভেন 1 বাই এখানেতে ইঞ্চটাকে আবার এটা কনভার্ট করলে পাওয়া যায় 1/TPI টু বি কাট 1 বাই লিড অফ লিড স্ক্রু ইনটু 127/5। প্রবলেম ইনভলভিং কাটিং মেট্রিক থ্রেডস অন ব্রিটিশ লেথ। এরপর একটা সিম্পলি যদি এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় যে কিভাবে এটা চেঞ্জ হয় তাহলে তোমাদের কাছে আর একটু ইজি হবে জিনিসটা। দেখো না একটা এক্সাম্পল নেওয়া হয়েছে ফাইন্ড দ্য গিয়ার্স রিকোয়ার্ড টু কাট এ 3 mm পিচ, একটা 3 mm পিচের জব আমরা বানাবো পিচ ইন এ লেদ হ্যাভিং এ লিড স্ক্রু অফ 60 psi, অর্থাৎ লেদেতে যে লিড স্ক্রু লাগানো আছে সেটা আছে 60 psi এর। গিয়ার্স অ্যাভেলেবেল ফ্রম 20 টু 120 টিথ বাই 5, এই কথাটার মানে কি না আমাদের মেশিনের সাথে যে সাপ্লাই গিয়ারগুলো দেওয়া আছে সেগুলো কি হবে না সব থেকে ছোটটা আছে আমাদের কত বলেছে 20, আর সব থেকে বড়টা যেটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে 120, তারপরে এগুলো কি হবে না 20-র পরে 5 টিথের গ্যাপ অর্থাৎ 25, তারপর একটা 30, 35 এরকম করে চেঞ্জ হতে হতে 120 পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে। আর একটা স্পেশাল গিয়ারের কথা উইথ এ স্পেশাল গিয়ার অফ 127 টিথ, অর্থাৎ একটা যে স্পেশাল গিয়ার দেওয়া আছে যেটা সাধারণত চেয়ে নিতে হয় বা কিনে নিতে হয় সেটা হচ্ছে স্পেশাল 127 টিতে ডেটা। এরপর ডেটাতে আমাদের কি কি দেওয়া আছে না আমরা দেখছি লিড অফ দ্য ওয়ার্ক ইজ 3 mm, টিপিআই অন লিড স্ক্রু হচ্ছে 60 psi, লিড অফ লিড স্ক্রু হচ্ছে 1 বাই, যার এখান থেকে দেখো চেঞ্জ করে নিয়েছে 60 psi, অর্থাৎ কি বোঝাচ্ছে না 1 ইঞ্চির মধ্যে 6টা আমাদের ফুল থ্রেড আছে, তাহলে একটা পিচ ইজিক্যাল টু কি হবে না ওই 1 ইঞ্চির মধ্যে যে 6টা আছে তাকে যে ডিভাইড করলে যে মাপটা পাবো সেটা দেখো ইঞ্চে কনভার্ট করা হয়েছে। লিড অফ দ্য লিড স্ক্রু ইজিক্যাল টু 1/6 ইঞ্চ। নাও উই নো ড্রাইভার বাই ড্রিভেন ইজিক্যাল টু লিড টু বি কাট ইন mm, লিড অফ লিড স্ক্রু ইনটু 5 ইনটু 127, যেটা ফর্মুলাটা তোমরা আগের স্লাইড থেকে দেখতে পেয়েছিলে, কিছু না এখানে লিড টু বি কাট দেখো 3, লিড অফ লিড স্ক্রু 1/6 ইঞ্চ ইনটু 5/127, এটাকে থেকে কনভার্ট করলে দেখো 3, এখানে এই 6টা উপরে আসবে 5, এই দেখো এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে আমাদের উপর অংশে রাখা হয়েছে, নিচে আছে 127, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 90/127। সো দা 90 টিথ ইজ ড্রাইভার, অর্থাৎ এখানে থেকে কি দাঁড়ালো না যদি এটাকে আমরা ঘুরিয়ে দেখতে পারি না এইটা হচ্ছে ড্রাইভার 90 টিথের দাঁড়ালো, তারপর বলছে 127 ড্রিভেন 127, এটা দাঁড়ালো মাঝখানে আইডলারটা যে কোনো সাইজের হতে পারে, অর্থাৎ এই ধরনের গিয়ার ট্রেন কি দাঁড়ালো না একটা ড্রাইভার ইউজ করলাম একটা ড্রিভেন ইউজ করলাম মাঝখানে আইডলার, এই ধরনের গিয়ার ট্রেনকে আমরা বলে থাকি সিম্পল গিয়ার ট্রেন। যেটা একটু আগে ছবি দেখেছিলে সেটা এখান থেকে একটা ক্যালকুলেশন করে দেখানো গেল যে 90টি টিথ হচ্ছে ড্রাইভার, 127 হচ্ছে ড্রিভেন। নেক্সট একটা প্রবলেম দেখো না ফাইন্ড দ্য গিয়ার্স রিকোয়ার্ড টু কাট এ 60 psi, অর্থাৎ 60 psi এর পর কাটতে হবে, অর্থাৎ কি ধরনের না ব্রিটিশ থ্রেড কাটবো পিচ ইন এ লেদ হ্যাভিং এ লিড স্ক্রু অফ 6 mm পিচ, অর্থাৎ এখানে লেদটা হচ্ছে মেট্রিক লেদ, ঠিক উল্টোটা আগেরটার। গিয়ার্স অ্যাভেলেবেল ফ্রম 20 টু 120 এন্ড টিথ বাই 5, যেটা আগে বললাম সেই সেম জিনিস 20 থেকে 120 এর মধ্যে সাপ্লাই দেওয়া আছে 5 করে আমাদের টিথের গ্যাপ দিয়ে।
অর্থাৎ উইথ স্পেশাল গিয়ার অফ এখানেও সে 127 একটা স্পেশাল গিয়ারের প্রয়োজন হয়। ডাটাতে কি পাচ্ছি না লিড অফ দ্য ওয়ার্ক কত না 1/6 ইঞ্চ, 60 pি মানে একটা পিচ মাপ কত না 1/6 ইঞ্চ, লিড অফ দ্য লিড স্ক্রু 6 mm বলে দেওয়া আছে এখানে দেখো 6 mm। নাও উই নো ড্রাইভার বাই ড্রিভেন ইজ ইকুয়াল টু লিড টু বি কাট ইন ইঞ্চ, লিড অফ লিড স্ক্রু ইন mm ইনটু 127/5, অর্থাৎ ওটাকে কনভার্ট করে নিয়েছি এখানেতে। দেখো লিড অফ লিড স্ক্রু 1/6 বাই এই যেটা কি 6 আর এটা লেখা আছে দেখো 127/5। এখান থেকে এটা কনভার্ট করে আমি এটাকে আগে নিয়ে নিলাম 127/5 ইনটু এখান থেকে কি আসছে না দুটো 6 নিচে চলে যাবে, তাহলে 1/6 ইনটু 6 কি দাঁড়ালো না এখান থেকে একটা 6 কে যদি এদিকে না 127 ইনটু 6/5 এই 6টা একটা এদিকে চলে এসেছে, এদিকে কি পড়ে আছে 1/6। পরের লাইনে এটা কি দেখাতে পারি 127/6 ইনটু 5 30, এখানে মাল্টিপ্লিকেশন সেই মাল্টিপ্লিকেশনটা এখানে করা হয়েছে দুটো রেশিও, অর্থাৎ এখানে একটা 20 রেশিও এই উপরের সাথে মাল্টিপ্লাই করা হয়েছে, নিচের এই 6 এর সাথে মাল্টিপ্লাই করা হয়েছে, তার মধ্যে কি দাঁড়ালো তাহলে 127/30 যেটা এখান থেকে এসেছে ইনটু 120 যেটা মাল্টিপ্লাই করবে যেটা 20 আর 6 ইনটু 20 120, অর্থাৎ এখানে এটাকে আমরা স্প্লিট করে দিলাম। অর্থাৎ উপরের যে রেশিওটা পেয়েছিলাম সেই রেশিও থেকে আমাদের ইজি হচ্ছিল না এখান থেকে ড্রাইভার বা ড্রিভেন চয়েস করার জন্য, তাহলে আমরা দেখলাম যে 127 and 20 অর্থাৎ এই দুটো যে উপরের অংশ আছে সেই দুটো হবে আমাদের ড্রাইভার গিয়ার, and 30 and 120 অর্থাৎ নিচে যে দুটো আছে সেই দুটো হবে ড্রিভেন গিয়ার। অর্থাৎ প্রথমে যে কোনো পজিশন দিকে ড্রাইভার উপরেতে চলে যাবে, অর্থাৎ 20 তে সাথে 127 এখানেতে একটা কানেকশন করাবো আর এখানে 30 আর 120 মধ্যে একটা কানেকশন করাবো। এটা যে এই ধরনের যে গিয়ার ট্রেন সেটাকে আমরা কি বলছি, এটা একটা কম্পাউন্ড গিয়ার ট্রেন। ক্যাচিং অফ থ্রেডস, ক্যাচিং অফ থ্রেডস জিনিসটা কি দেখো না আমরা মেশিনেতে যদি আমরা তো আগে দেখেছো কত প্রকারের থ্রেড কাটা যেতে পারে, মেশিনে যদি থ্রেড কাটি অর্থাৎ দেখো টুল এইখান থেকে চলতে শুরু করে, তো আমরা ওটা কি করি না আবার প্রিভিয়াস অর্থাৎ একটা কাটেতে আমাদের থ্রেডটা ফিনিশ হয়ে যায় না, যদি আমরা কি করি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলেতে যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, তো তাহলে কি হবে তখন না বারবার কাট দেওয়ার প্রয়োজন পড়বে। এই কাটটা যদি প্রিভিয়াস কাটের মধ্যে ম্যাচ না হয়ে যায় তাহলে থ্রেডটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সেম পাথেতেও যাবে না, অর্থাৎ সে ডিফারেন্ট জায়গায় একটা থ্রেড তৈরি করবে। সেজন্য কি করতে হয় না এখানেতে ক্যাচিং অফ থ্রেড সে যে সমস্ত জিনিস আছে সেটাকে দেখো কি কি আছে না থ্রেড ক্যাচিং বাই এ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ক্যান নট বি ফিনিশড ইন এ সিঙ্গেল কাট, অর্থাৎ একটা কাটেতেই আমরা থ্রেডটাকে ফিনিশ করতে পারবো না, ইট ইজ ফিনিশড বাই এ নাম্বার অফ কাটস, বারবার কাট দিয়ে এটাকে ফিনিশ করতে হয়। ফর এ সাবসিকুয়েন্ট কাটস অফ টুল হ্যাজ টু ফলো দ্য ভেরি সেম পাথ অফ দ্য প্রিভিয়াস কাট, অর্থাৎ এইখানে যদি প্রিভিয়াস কাটটাকে যেটা আমরা করেছিলাম সেটাতে যদি ফলো না করে থ্রেডটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ইফ দ্য টুল ডাজ নট ফলো দ্য সেম পাথ দ্য থ্রেড গেট ড্যামেজ, অর্থাৎ যদি আগের পথেতেও না যায় তাহলে অবশ্যই থ্রেডটা ড্যামেজ হয়ে যাবে। দ্য মেথড অ্যাডাপ্টেড টু মেক দ্য টুল ফলো দ্য ভেরি সেম পাথ অফ দ্য প্রিভিয়াস কাট ইজ নোন অ্যাজ দ্য ক্যাচিং অফ থ্রেড, অর্থাৎ যে প্রিভিয়াস কাটেতে আরেকবার টুলটাকে ম্যাচ করিয়ে লাগানো এটাকে বলছি ক্যাচিং অফ থ্রেড। ক্যাচিং অফ থ্রেড দেখো এটা ফার্স্ট কাট দেওয়া হয়েছিল একটা ছবিতে, দেখো সেকেন্ড কাটটা ঠিক গেছে বলে থ্রেডটা ঠিক দেখাচ্ছে, অর্থাৎ কি না আগের তুলনায় এটা ডেপথ বেড়ে গেছে। এরপর দেখো যদি সেম জায়গাতে থ্রেডটা ক্যাচ না করতো তাহলে ঠিক এরকম পিকচার, অর্থাৎ কি বলছে টুল ডাজ নট ফলো দ্য ফার্স্ট কাট, অর্থাৎ ফার্স্ট কাট যেটা হয়েছিল টুলটা সেই পথ ফলো করনি, তার ফলে এইরকম ভাবে অর্থাৎ থ্রেডটা ড্যামেজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বলতে পারি। মেথড ফর ক্যাচিং অফ থ্রেডস, কি কি প্রকারেতে আমরা থ্রেডস ক্যাচিং করে থাকি তার অনেকগুলো প্রসিডিওর হয়, মূলত এখানে আমরা চারটেকে নিয়ে যে আলোচনা করব তার মধ্যে দেখো ভালো করে যে কোন কোন জিনিসটা আমরা ওয়ার্কশপেতে ফলো করতে পারি। দেখো এক নাম্বার বাই রিভার্সিং দ্য মেশিন উইদাউট ডিসএনগেজিং দ্য হাফ নাট টিল দ্য থ্রেড প্রোফাইল ইজ কমপ্লিটেড বাই সাকসেসিভ কাট, অর্থাৎ একবার আমরা যদি হাফ নাটকে এনগেজ করি ওটাকে ডিসএনগেজ করব না যতক্ষণ না আমার থ্রেড কাটাটা কমপ্লিট হচ্ছে, অর্থাৎ এটাকে কি করব না আমার ধরো এই জবটার এই প্রান্তেতে থ্রেড কাটতে কাটতে টুল এইখানে গেল, আমি ওই সময়তে কিন্তু হাফ নাটকে ডিসএনগেজ করব না, সেই অবস্থায় কি করব না টুলের ডেপথটা কমিয়ে নেবো, অর্থাৎ ব্যাকে নিয়ে আসবো, নিয়ে আসার পর টুলকে রিভার্সে নিয়ে যাব, অর্থাৎ মেশিন রিভার্সে ঘুরলে আবার ও এদিক দিয়ে যাবে, আবার আমি শুরু করব এখানে নিয়ে এসে ডেপথ দিয়ে যে পজিশনে ডেপথ ছিল সেখানেতে ওকে টুলটাকে আবার বসিয়ে পর পুনরায় আমি আবার চালাতে থাকবো, তাহলে কি হবে আবার এদিকে, অর্থাৎ এটাকে বলা হয় বাই রিভার্সিং, অর্থাৎ একবার ফরওয়ার্ডে যাবে টুল একবার রিভার্সে আসবে। এই প্রসিডিওরটাই আমরা ওয়ার্কশপে ম্যাক্সিমাম টাইম ফলো করে থাকি।
তারপরে কি আছে, বাই মার্কিং অন দ্য হেডস্টক অ্যান্ড লিড স্ক্রু টু ইন্ডিকেট হোয়েন দ্য থ্রেড অন ওয়ার্ক অ্যান্ড দ্য থ্রেড অন লিড স্ক্রু ইজ আর ইউনিশন। এই প্রসিডিওরটা খুব একটা ইজি নয় এবং এটা ফলো করাটাও দেখাবো আমি ছবি সমেত কিভাবে এটাকে করা হয়। এটা খুব একটা ইজি প্রসেস নয়। বাই অ্যালাউইং দ্য ক্যারেজ টু ট্রাভেল এ প্রিডিটারমাইন্ড ডিস্টেন্স, এটাকেও মেনটেন করাটা খুব একটা সহজ ব্যাপার হয় না, এটাও ছবি সমেত দেখাবো কিভাবে করা হয়। বাই রেফারিং টু দ্য থ্রেড চেজিং ডায়াল, থ্রেড চেজিং ডায়াল দিয়ে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, অর্থাৎ এইটা থ্রেড চেজিং ডায়ালটা ব্রিটিশ হলে ব্রিটিশ থ্রেড চেজিং ডায়াল, মেট্রিক হলে মেট্রিক থ্রেড চেজিং ডায়াল আমরা ব্যবহার করব। হুইচ ইন্ডিকেটস দ্য এক্সাক্ট পজিশন অ্যাট হুইচ দ্য হাফ নাট হ্যাজ টু বি এনগেজ টু ডিফারেন্ট পিচ থ্রেড কাট, অর্থাৎ এইখানেতে এই প্রসিডিওরে থ্রেড কাটলে আমরা কি করছি না, একবার হাফ নাট এনগেজ হওয়ার পরেও আমি ওটাকে ডিসএনগেজ করে টুলকে সরিয়ে নিয়ে আসতে পারবো। অর্থাৎ এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার থাকে, কি করে ওই ক্যালকুলেশনটা করব, কখন আমরা হাফ নাটকে এনগেজ করব, কখন হাফ নাটকে ডিসএনগেজ করব। by reversing the machine without disengaging the half nut till the thread profile is complete, যেটা আমরা ফার্স্ট প্রসিডিওর বললাম। এই প্রসিডিওরে আমরা ম্যাক্সিমাম টাইম কি করব, ওয়ার্কশপেতে থ্রেড কেটে থাকবো। by marking on the headstock and lead screw to indicate when the thread and work the thread of the lead screw are unitions, এইখানেতে দেখানো হয়েছে দেখো দুটো রেড কালারের মার্ক দিয়ে এইটা আর এটা, অর্থাৎ কি বোঝানো হয়েছে যে এই দেখো ফিক্সড মার্ক অন হেডস্টক আছে এখানে, আর মার্ক অন চাক আছে এখানে, অর্থাৎ ওই দুটো লাইন একসাথে যখন হবে ঠিক একইভাবে লিড স্ক্রুতে আর তার বডিতে একটা দাগ দেওয়া হয়েছে দেখো, ওই যে মার্ক অন লিড স্ক্রু, আর এখানেতে ফিক্সড মার্ক অন গিয়ার বক্স একটা দাগ, এই দুটোকে ম্যাচ করানো এটা খুব ইজি জিনিস একটা নয়, এটাকে দুটোকে একই সাথে ম্যাচ করিয়ে গিয়ার কাটাটা থ্রেড কাটাটা খুব একটা ইজি হয় না আমাদের কাছে। অর্থাৎ এইখানেতে কি জিনিস লক্ষ্য করা হয় না, এইটা মুভ করতে করতে এখানে আসবে, আবার এটাও সেটা তো মুভ করতে করতে আসবে, আবার পুনরায় যখন করব তখন এই দুটো মার্ককে আমাদের একই জায়গাতে ইউনিশন মানে একই জায়গাতে দুটো হবে, তারপর আমরা স্টার্ট করতে পারবো। বাই অ্যালোয়িং দ্য ক্যারেজ ট্রাভেল টু প্রিডিটারমাইন্ড ডিস্টেন্স, এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চেষ্টা করো তাহলে জিনিসটা অনেকটা সহজ হবে। টু কাট 8 TPI অন এ জব ইন এ লেথ হ্যাভিং 6 TPI লিড স্ক্রু, অর্থাৎ একটা জবের আছে কি 8 TPI কাটতে হবে আর হ্যাভিং 6 TPI লিড স্ক্রু, 6 TPI লিড স্ক্রু, অর্থাৎ লেদেতে লিড স্ক্রুটা যে লাগানো আছে 6 TPI। ড্রাইভার বাই ড্রিভেন ইজ ইকুয়াল টু লিড টু বি কাট অফ লিড, যেটা আমরা ফর্মুলা আগের থেকে জানি। তাহলে এখানে কি জানবো, লিড আছে কোথায় 8 আর লিড স্ক্রু কত 6, তাহলে এটা রেশিও যেটা বের হবে সেটা কি 4/3। তাহলে কি দাঁড়ালো এখান থেকে 4/3 মানে কি বোঝাচ্ছে না, দ্যাট ইজ দ্য জব মেক্স 4 রিভলিউশন, দ্য লিড স্ক্রু মেক্স 3 রিভলিউশন, অর্থাৎ যখন জবটা 4 পাক ঘুরবে তখন লিড স্ক্রু ঘুরবে 3 পাক। ওই যে একটু আগে দেখাতে চাইছিলাম যে জবটা 4 পাক আর এই 3 পাক হলে তখন ওই যে ক্যারেজ আর আমাদের লিড স্ক্রুতে যে দাগ দিয়েছিলাম সেটা ইউনিশন হবে। এখান থেকে কি বোঝা যাচ্ছে না, ইন এ কমপ্লিট 3 রিভলিউশন অফ লিড স্ক্রু দ্য ক্যারেজ অ্যাডভান্স 3 × 1/6 ইঞ্চ ইজ ইকুয়াল টু হাফ ইঞ্চ, অর্থাৎ এটা কি দাঁড়ালো না, এই যে এখান থেকে আমরা এই সিম্পলিফিকেশন করে এটা হাফ ইঞ্চ পাচ্ছি। এই হাফ ইঞ্চের মানে কি না, দিস হাফ ইঞ্চ ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স দ্য ক্যারেজ ক্যান ট্রাভেল টু এনগেজ হাফ নাট, অর্থাৎ এই প্রতিটা হাফ ইঞ্চি আগিয়ে গেলে জবের থ্রেডের সাথে লিড স্ক্রুর যে মুভমেন্ট সেটা ইউনিশন হবে, তখন আমরা এই বলছি হাফ ইঞ্চটাকে আমরা বলছি দিস ইজ দ্য প্রি ডিটারমাইন্ড ট্রাভেল। এই প্রি ডিটারমাইন্ড ট্রাভেল এইটুকু অংশকেই বলি, এটা যদি এই রেশিও চেঞ্জ হয় তাহলে প্রি ডিটারমাইন্ড ট্রাভেল চেঞ্জ হবে, অর্থাৎ প্রতিটা জবের ক্ষেত্রে আমরা যদি টিপিআই চেঞ্জ হয় জবের উপরে আর লিড স্ক্রু যদি সেম থাকে তাহলেও এটা প্রি ডিটারমাইন্ড ট্রাভেলটা চেঞ্জ হবে। বাই রেফারিং দ্য থ্রেড চেজিং ডায়াল, এইটা হচ্ছে ব্রিটিশ একটা থ্রেড চেজিং ডায়াল, এখানে ছবি দেখানো হয়েছে। এই থ্রেড চেজিং ডায়াল ইউজ করে আমরা কিভাবে জবকে, অর্থাৎ এই থ্রেড চেজিং ডায়াল ইউজ করলে অনেকটা দ্রুত করা যায়, কেন না আমরা মেশিনকে আমাদের ইচ্ছা মতন হ্যান্ড ফিড দিয়ে ক্যারেজকে মুভমেন্ট করাতে পারি, অর্থাৎ হাফ নাট একবার এনগেজ করলে তখন আমার যেমন চললো ও নিজের ইচ্ছাতে, আবার হাফ নাট যখন ডিসএনগেজ করলো আমি তখন ক্যারেজ হ্যান্ড হুইল করে আমার ইচ্ছা মতন ডিজায়ার্ড পজিশনে নিয়ে যেতে পারি। ডিটারমাইন দ্য প্রিডিটারমাইন্ড ট্রাভেল অফ দ্য ক্যারেজ, then interpret these terms of graduation on the dial, allow this predetermined travel of the carriage। এইখানেতে একটা ডায়াল আছে, এই ডায়ালে গ্র্যাজুয়েশন করা আছে, এই প্রতিটা গ্র্যাজুয়েশনের একটা মানে আছে, অর্থাৎ জবটা ওই গ্র্যাজুয়েশনে দেখো এখানে 1 2 3 4 করা আছে, তার মাঝেও একটা করে
ডিভিশন করা আছে, এই প্রতিটা ডিভিশনের মিনস আছে যে এটা এতটা গেলে কতটা যেতে পারে। অর্থাৎ এখানে যে প্রিডিটারমেন্ট ট্রাভেল একটু আগে দেখছিলে, সেই প্রিডিটারমেন্ট ট্রাভেলটা আমরা এইখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে বের করতে পারি এবং সহজে এটাকে এনগেজ এবং ডিসএনগেজ করতে পারি। এই যে থ্রেড চেজিং ডায়ালের উপরে আমার দেখবে একটা ভিডিও আমি রিসেন্টলি তোমাদের জন্য দেবো, শুধুমাত্র ওইটুকুর জন্যই, থ্রেড চেজিং ডায়ালের ইউজটা বোঝার জন্য তার কিছু এক্সাম্পল দিয়ে, সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। স্পেশালি থ্যাঙ্কস টু নিমি বুকস। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি মনে হয় এটা ইউজফুল, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই, কেননা এই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা খুবই দরকার। থ্যাংক ইউ।